ক্লাস 10 এর সেকেন্ড অধ্যায় গ্যাসের আচরণ চ্যাপ্টারটি শুরু করছি। আজ প্রথম ক্লাস। সবাই পুরোপুরি ভিডিওটি মন দিয়ে শুনবে। গ্যাসের আচরণ চ্যাপ্টারটি শুরু করার আগে কিছু জিনিস আলোচনা করছি। কোনো একটা পদার্থ সে কঠিন অবস্থায় থাকবে না তরল অবস্থায় থাকবে না গ্যাসীয় অবস্থায় থাকবে সবসময়, সেটা উষ্ণতা এবং চাপের উপর নির্ভর করে। তাহলে একটা পদার্থ কঠিন অবস্থায় না তরল অবস্থায় না গ্যাসীয় অবস্থায় থাকবে, সেটা সবসময় উষ্ণতা এবং চাপের উপর নির্ভরশীল। কঠিন পদার্থ কিংবা তরল পদার্থ কিংবা গ্যাসীয় পদার্থ, তাহলে প্রত্যেকটা পদার্থের মধ্যে অণু পরমাণু উপস্থিত থাকে। কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা বলতে পারি কঠিন পদার্থ যে কোনো কঠিন পদার্থের আকার বা আকৃতি এবং আয়তন থাকে। কারণটা হলো কঠিন পদার্থের অণুগুলির আকার বা আকৃতি এবং আয়তন থাকে বলেই আমরা বলতে পারি কঠিন পদার্থের আকার বা আকৃতি এবং আয়তন থাকে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আকার বা আকৃতি এবং আয়তন থাকে না, কারণ গ্যাসীয় পদার্থের অণুগুলির কোনো আকার বা আকৃতি এবং আয়তন নেই বলে আমরা বলতে পারি যে গ্যাসীয় পদার্থের কোনো আকার বা আকৃতি এবং আয়তন নেই। তরল পদার্থের ক্ষেত্রে তরল পদার্থের আকার বা আকৃতি নেই কিন্তু আয়তন থাকে। তার কারণ তরল পদার্থের অণুগুলির আকার বা আয়তন থাকে না, কিন্তু আকার বা আকৃতি থাকে না, কিন্তু আয়তন থাকে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে গ্যাসীয় পদার্থ, যেহেতু এটা গ্যাসের চ্যাপ্টার, তাহলে গ্যাসীয় পদার্থের অণুগুলির কোনো আকার বা আকৃতি এবং আয়তন থাকে না, যার জন্য আমরা বলতে পারি যে গ্যাসের কোনো আকার বা আকৃতি এবং আয়তন নেই। তাহলে গ্যাসের আয়তন বলতে আমরা কি বুঝবো? গ্যাসের আয়তন বলতে আমরা বুঝবো যে গ্যাসকে আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রে গ্যাস যতটা আয়তন দখল করবে সেই আয়তনকেই আমরা বলবো গ্যাসের আয়তন। গ্যাসকে আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রে গ্যাস যতটা আয়তন দখল করবে সেই আয়তনকেই আমরা বলবো গ্যাসের আয়তন। প্রথম পয়েন্টটা দেখবে, প্রথম পয়েন্টটা দেওয়া আছে যে গ্যাসের অণুগুলির আকার বা আকৃতি এবং আয়তন থাকে না। যেটা বললাম প্রথম পয়েন্টটা, সেখানে প্রথম পয়েন্টে আছে যে গ্যাসের অণুগুলির আকার বা আকৃতি থাকে না, অণুগুলির আকার বা আকৃতি এবং আয়তন থাকে না, তাই গ্যাসীয় পদার্থের কোনো আকার বা আকৃতি এবং আয়তন থাকে না। দ্বিতীয় পয়েন্টে গ্যাসের আয়তন বলতে গ্যাসকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রে গ্যাস যে আয়তন দখল করবে সেই আয়তনকেই আমরা কি বলবো? গ্যাসের আয়তন বলবো। এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে। এবারে যেটা তোমাদের পড়বে বইতে যে গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ বলতে আমরা কি বুঝবো, গ্যাসের চাপটা কি? তাহলে যখন একটা পাত্রে গ্যাস রাখা হচ্ছে, সেই পাত্রে সেই পাত্রের ভিতরে গ্যাসের অণুগুলি অবিরাম গতিশীল। তাহলে যখন একটা গ্যাসকে পাত্রের মধ্যে রাখা হবে, সেই গ্যাসের মধ্যে থাকা অণু পরমাণুগুলি সেগুলো কি করবে? পাত্রের ভিতরের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে বল প্রয়োগ করবে। এটাকে আমরা কি বলবো? গ্যাসের চাপ বলবো। তাহলে কোন একটা গ্যাসকে যখন পাত্রের মধ্যে রাখা হচ্ছে, সেই পাত্রের ভিতরের দেওয়ালে গ্যাসের অণুগুলি লম্বভাবে প্রতিনিয়ত যে বল প্রয়োগ করে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা গ্যাসের চাপ বলবো। তাহলে এখানে মনে রাখতে হবে চাপ সমান সমান কি পেলাম? বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপ মানে বল বাই ক্ষেত্রফল। তাহলে আমি যখন গ্যাসের চাপের সংখ্যাটা যখন বলবো, সেখানে বল, ক্ষেত্রফল এইগুলো কিন্তু মেন, এগুলো উল্লেখ থাকবে। তাহলে সবাই বই থেকে গ্যাসের চাপ কাকে বলে, গ্যাসের চাপ কাকে বলে, এটা সবাই সবার নিজেদের বই থেকে করে দেবে। তাহলে গ্যাসের চাপ কাকে বলে আরেকবার বলি। তাহলে যখন একটা গ্যাসকে পাত্রের মধ্যে রাখা হচ্ছে,
রেখে সেটাকে যদি বায়ু নিরুদ্ধ করা হয়, তাহলে সেই পাত্রের মধ্যে থাকা গ্যাস পাত্রের ভিতরের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে প্রতিনিয়ত লম্বভাবে যে বল প্রয়োগ করে সেটাকেই আমরা কি বলবো? চাপ বলবো। উপরের পয়েন্টটা মুছে দিচ্ছি। এবারে আমরা এই যে চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল এই সম্পর্কটা থেকে চাপের দুটো একক এসআই একক সিজিএস একক দুটো বের করব। তাহলে চাপের এসআই একক কি হবে? চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপের এসআই একক জানতে গেলে বা চাপের এসআই একক বের করতে গেলে বলের এসআই একক জানতে হবে, ক্ষেত্রফলের এসআই একক জানতে হবে। তাহলে বলের এসআই একক হলো নিউটন আর ক্ষেত্রফলের এসআই একক মিটার স্কয়ার। তাহলে চাপের এসআই একক জানতে হলে বলের এসআই একক জানতে হবে, ক্ষেত্রফলের এসআই একক জানতে হবে। এই নিউটন পার মিটার স্কয়ারকে আবার বলা হয় পাস্কাল। পিএ কে আমরা বলবো কি? পাস্কাল। চাপের এসআই একক নিউটন পার মিটার স্কয়ার। এবার চাপের সিজিএস একক। চাপের সিজিএস একক জানতে হলে বলের সিজিএস একক জানতে হবে। বলের সিজিএস একক কি? ডাইন। ক্ষেত্রফলের সিজিএস একক সেন্টিমিটার স্কয়ার। তাহলে চাপের সিজিএস একক কি পেলাম? ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এই হলো চাপের দুটো একক এসআই পদ্ধতি এবং সিজিএস পদ্ধতিতে। নিচের পয়েন্ট দুটো মুছে দিচ্ছি। এই যে দুটো একক যে পেলাম, এই দুটো এককের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটি হলো 1 নিউটন পার মিটার স্কয়ার, বা এটাকে আমরা বলতে পারি পাস্কাল, সমান সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে 1 নিউটন পার মিটার স্কয়ার বা বলতে পারি 1 পাস্কাল সমান সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এটি হলো চাপের দুটো এককের মধ্যে সম্পর্ক। এই যে 1 নিউটন পার মিটার স্কয়ার সমান সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার লিখলাম। তাহলে এই যে 10 ডাইন পার 1 নিউটন পার মিটার স্কয়ার থেকে 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার কি করে এলো সেটা, তাহলে 1 নিউটন পার মিটার স্কয়ার 1 নিউটন পার মিটার স্কয়ার সমান সমান আমি বলতে পারি 1 নিউটন পার মিটার স্কয়ার সমান সমান আমি বলতে পারি যে 1 নিউটন বা 1 নিউটন বাই 1 মিটার স্কয়ার। তাহলে চাপে এই যে 1টাকে, তাহলে 1 নিউটন পার মিটার স্কয়ার এটা হচ্ছে কি নিউটন পার মিটার স্কয়ারটা একটা একক, আর 1টা হচ্ছে কি সাংখ্যমান। তাহলে 1 নিউটন পার মিটার স্কয়ার এটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ারটা হচ্ছে চাপের একক, আর 1টা হলো সাংখ্যমান। তাহলে পুরোটা একটা কি চাপের মান। তাহলে এই যে সাংখ্যমানটা 1 হয়েছে, সাংখ্যমানটা 1 হয়েছে কি করে? যদি বলের সাংখ্যমান যদি 1 এবং ক্ষেত্রফলের সাংখ্যমান যদি 1 যদি হয়, তাহলে বলের সাংখ্যমান যদি 1 এবং ক্ষেত্রফলের সাংখ্যমান যদি 1 যদি হয়, তাহলে 1 বাই 1 করলে আমরা কি পাবো? মান পাবো। এবারে 1 নিউটন, তাহলে নিউটনকে আমরা ডাইনে প্রকাশ করতে গেলে 1 নিউটন সমান সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটা আমরা জানি। তাহলে 1 নিউটনের জায়গায় আমরা কি লিখব? 10 টু দি পাওয়ার 5 ডাইন। এবারে 1 মিটার স্কয়ার, তাহলে 1 মিটার স্কয়ার কি আমরা লিখতে পারি 1 মিটার ইনটু 1 মিটার। তাহলে 1 গুণ করলে কি হবে? 1 মিটার গুণ করলে মিটার স্কয়ার। এবার আমার মিটার থেকে কিসে পরিণত করতে হবে? সেন্টিমিটারে পরিণত করতে হবে।
কারণ আমরা বের করছি 1 মিটারকে 10 9 পার সেন্টিমিটারে পরিণত করছি। 1 নিউটন পার মিটার স্কয়ারকে 10 9 পার সেন্টিমিটার স্কয়ারে পরিণত করছি। তাহলে শুরুতে ছিল বলের একক নিউটন, সেটাকে ডাইনে প্রকাশ করলাম, আর মিটারকে আমরা কি করব, এবার সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে সেই জন্য 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে 1 সমান আমি বলতে পারি 10 স্কয়ার সেন্টিমিটার ইনটু, এটাও লিখতে পারি 10 স্কয়ার সেন্টিমিটার। তাহলে দুটো 10 স্কয়ার সূচকের নিয়মে, তাহলে দুটো 10 স্কয়ার কি হয়ে যাবে, 10 টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এটা হবে সেন্টিমিটার স্কয়ার হয়ে যাবে। তার মানে আমি 1 মিটার স্কয়ারের জায়গায় আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার। এবার 10 টু দি পাওয়ার 4 আর 10 টু দি পাওয়ার 5 কেটে গেলে উপরে একটা 10 পড়ে থাকবে, তাহলে আমরা কি পেলাম, 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে 1 নিউটন পার মিটার স্কয়ার সমান সমান কি পেয়ে গেলাম, 1 নিউটন পার মিটার স্কয়ার সমান সমান পেয়ে গেলাম 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানে চাপের দুটো একক, এসআই পদ্ধতিতে চাপের একক, সিজিএস পদ্ধতিতে চাপের একক, চাপের দুটো এককের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কটা 1 নিউটন পার মিটার স্কয়ার সমান সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার কি করে হলো সেই জন্য বলা। এবার উপরের দিকে বসে দিচ্ছি। এবার জানতে হবে প্রমাণ উষ্ণতা। প্রমাণ উষ্ণতা এটা জানার আগে একটা সম্পর্ক লিখে দিই। এই সম্পর্কটা মনে থাকলে তিনটে স্কেলের এই যে সম্পর্কটা মনে রাখতে পারলে, একটা যে কোনো একটা স্কেলের মান বলে দেওয়া থাকলে অপর দুটো স্কেলের মান আমরা বের করতে পারবো। সম্পর্কটা হচ্ছে সেলসিয়াস সেলসিয়াস কমা ফারেনহাইট, সেলসিয়াস কমা ফারেনহাইট এবং কেলভিন বা পরম স্কেলের মধ্যে, সেলসিয়াস কমা ফারেনহাইট এবং কেলভিন বা পরম স্কেলের মধ্যে সম্পর্ক। সম্পর্কটা হলো C/5 সমান সমান F মাইনাস 32/9 সমান সমান K মাইনাস 273/5। নিচেরগুলো সব মুছে দিচ্ছি। এই সম্পর্কটা সবার মনে রাখতে হবে। এই সম্পর্কটা মনে থাকলে খুব ভালো হবে। সেলসিয়াস ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে সি মানে সেলসিয়াস, এফ মানে ফারেনহাইট আর কে মানে কেলভিন বা পরম স্কেল। C/5 সমান সমান F মাইনাস 32/9 সমান সমান K মাইনাস 273/5। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা থেকে আরো কয়েকটা সম্পর্ক তৈরি করতে পারি। সেটা হলো C/5 সমান সমান F মাইনাস 32/9 সমান সমান C/5 সমান সমান K মাইনাস 273/5। আরেকটা হলো F মাইনাস 32/9 সমান সমান K মাইনাস 273/5। তাহলে এই যে সম্পর্ক, মূল সম্পর্কটা থেকে এরকম আমরা তিনটে সম্পর্ক তৈরি করতে পারি। তাহলে প্রথম এই যে সম্পর্কটা, এই সম্পর্ক থেকে আমরা সেলসিয়াস স্কেলের পার্ট বলে দেওয়া থাকলে ফারেনহাইট স্কেলের পার্ট বের করতে পারবো, বা ফারেনহাইট স্কেলের পার্ট বলে দেওয়া থাকলে সেলসিয়াস স্কেলে বের করতে পারবো। সেকেন্ড সম্পর্কে সেলসিয়াস স্কেলের পার্ট বলে দেওয়া থাকলে কেলভিন স্কেলের পার্ট বের করতে পারবো, বা কেলভিন স্কেলের পার্ট বলে দেওয়া থাকলে সেলসিয়াস স্কেলে বের করতে পারবো। থার্ড সম্পর্কে তোমার ফারেনহাইট স্কেলের পার্ট বলে দেওয়া থাকলে কেলভিন স্কেলের পার্ট বের করতে পারবো, বা কেলভিন স্কেলের পার্ট বলে দেওয়া থাকলে ফারেনহাইট স্কেলের পার্ট বের করতে পারবো। এই যে সম্পর্কটা সবাই কিন্তু মনে রাখতে হবে, মূল সম্পর্কটা। এবারে যেটা জানতে হবে যে প্রমাণ উষ্ণতা।
প্রমাণ উষ্ণতা। প্রমাণ উষ্ণতার মান যেটা ধরা হয়, এই প্রমাণ উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে হবে 0 ডিগ্রি সেলসিয়াস। প্রমাণ উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে হবে কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস বলে দেওয়া আছে। তাহলে সেলসিয়াস, তাহলে এই যে সম্পর্কে যদি আমি এই যে মান যদি বসাই, সেলসিয়াস স্কেলের পার্ট যদি বসাই, তাহলে আমি কি পাবো? তোমার বাকি দুটোর পার্ট পেয়ে যাবো। তাহলে প্রথম যে সম্পর্ক যেটা আছে যে c/5 = f - 32/9, তাহলে এখানে যদি c এর ভ্যালু যদি 0 করা হয়, c এর ভ্যালু যদি 0 হয়, তার মানে 0/5 মানে পুরোটাই 0 হয়ে যাবে। আবার 9 টা এদিকে এলে সেটাও 0 হয়ে যাবে। তাহলে ফারেনহাইট স্কেলে প্রমাণ উষ্ণতার মান কত হবে? 32 ডিগ্রি ফারেনহাইট। যদি আমি কেলভিন স্কেলে যদি বের করি, তাহলে এখানে যদি c এর ভ্যালু যদি 0 বসাই, তাহলে 0/5 মানে কি 0, 5 টা এদিকে এলে সেটাও 0 হয়ে যাবে। তাহলে k সমান কত হয়ে যাবে? 273। k সমান 273। তাহলে পরম উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে হবে 0 ডিগ্রি সেলসিয়াস, অথবা কেলভিন স্কেলে হবে 273 কেলভিন, অথবা ফারেনহাইট স্কেলে হবে 32 ডিগ্রি ফারেনহাইট। তাহলে প্রমাণ উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে বা বরফ স্কেলে 273 কেলভিন, আর ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট। এবারে এই যে সম্পর্ক ছাড়া শুধু সেলসিয়াস আর কেলভিনের মধ্যে একটা সম্পর্ক থাকে, উপরের সম্পর্কটা মুছে দিচ্ছি। শুধুমাত্র সেলসিয়াস এবং কেলভিনের মধ্যে একটা সম্পর্ক, সেলসিয়াস ও কেলভিন বা পরম স্কেলের মধ্যে সম্পর্ক। তাহলে সেলসিয়াস ও কেলভিন বা পরম স্কেলের মধ্যে যে সম্পর্কটা, সেটা হলো ক্যাপিটাল টি সমান স্মল টি প্লাস 273। ক্যাপিটাল টি সমান স্মল টি প্লাস 273। নিচে গুলো মুছে দিচ্ছি। তাহলে ক্যাপিটাল টি মানে মনে রাখতে হবে ক্যাপিটাল টি সমান কেলভিন, ক্যাপিটাল টি মানে হচ্ছে কেলভিন বা পরম স্কেল, কেলভিন বা পরম স্কেল। আর স্মল টি মানে সেলসিয়াস স্কেল, স্মল টি মানে সেলসিয়াস স্কেল। ক্যাপিটাল টি মানে কেলভিন বা পরম স্কেল, স্মল টি মানে সেলসিয়াস স্কেল। তাহলে এই যে সম্পর্কটা থেকে, এই সম্পর্ক থেকে আমরা সেলসিয়াস স্কেলের পার্ট বলে দেওয়া থাকলে তার সঙ্গে যদি 273 যোগ করি, আমরা কেলভিন স্কেলের পার্ট পেয়ে যাব। আবার এই সম্পর্কটা থেকে আরেকটা সম্পর্ক তৈরি করা যায় যে স্মল টি সমান ক্যাপিটাল টি মাইনাস 273। তাহলে এখানে কেলভিন স্কেলের পার্ট বলে দেওয়া থাকলে সেখান থেকে 273 বিয়োগ করলে আমরা সেলসিয়াস স্কেলের পার্ট পেয়ে যাব। তাহলে এই সম্পর্কে মনে রাখতে হবে যে স্মল টি মানে হচ্ছে সেলসিয়াস স্কেল। তাহলে সেলসিয়াস স্কেলের পার্ট বলে দেওয়া থাকলে তার সঙ্গে 273 যোগ করলে আমরা কি পাবো? কেলভিন স্কেলের পার্ট পেয়ে যাব। আর এই সম্পর্ক থেকে একটা সম্পর্ক মানে প্লাস 273 এইদিকে পাঠিয়ে দিলে মাইনাস 273, মানে কেলভিন স্কেলের পার্ট বলে দিয়ে যদি সেলসিয়াস স্কেলের পার্ট যদি বের করতে পারে, তাহলে কেলভিন স্কেলের পার্ট থেকে 273 যদি বিয়োগ করে দিই, তাহলে সেলসিয়াস স্কেলের পার্ট পেয়ে যাব। এই যে তিনটে স্কেল, কেলভিন স্কেল বা পরম স্কেল, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল, তিনটে স্কেল সম্পর্কে জানলাম। এই যে তিনটে স্কেলের মান বা তিনটে স্কেলের পার্ট, তিনটে স্কেলের পার্ট বলতে তিনটে স্কেলের মধ্যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল, এদের পার্টগুলো ধনাত্মক হতে পারে এবং ঋণাত্মক হতে পারে। মানে ধনাত্মক এবং ঋণাত্মক উভয় হবে, ধনাত্মক হতে পারে এবং ঋণাত্মক হতে পারে। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট ধনাত্মক হতে পারে আবার ঋণাত্মক হতে পারে, কিন্তু কেলভিন স্কেলের পার্ট
কেবলমাত্র ধনাত্মক হবে, কেলভিন স্কেলের পার্ট কেবলমাত্র ধনাত্মক হবে। তাহলে এখানে মনে রাখতে হবে যে কেলভিন স্কেলের পার্ট শুধুমাত্র ধনাত্মক হবে। তাহলে কেলভিন স্কেলের পার্ট শুধুমাত্র ধনাত্মক হবে। সেলসিয়াস স্কেলের পার্ট এবং ফারেনহাইট স্কেলের পার্ট ধনাত্মক এবং ঋণাত্মক। সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট ধনাত্মক এবং ঋণাত্মক। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট ধনাত্মক এবং ঋণাত্মক। হবে, মানে সেলসিয়াস স্কেলের পার্ট ধনাত্মক এবং ঋণাত্মক হবে। মানে সেলসিয়াস স্কেলের পার্ট মনে করো -15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে বা +20 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। ফারেনহাইট স্কেলের পার্ট হলো -15 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, মানে -15 ডিগ্রি ফারেনহাইট, সরি, মাইনাস মনে করো 50 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, +50 ডিগ্রি ফারেনহাইট হতে পারে। এগুলো মনে রাখতে হবে। তাহলে কেলভিন স্কেলের পার্ট শুধুমাত্র ধনাত্মক হবে, সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট ধনাত্মক এবং ঋণাত্মক হবে। এবারে যেটা জানতে হবে যে প্রমাণ চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এটা কি? উপরটা মুছে দিচ্ছি। প্রমাণ চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা আমরা বলতে পারি 1 atm। প্রমাণ চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা বলতে পারি 1 atm। তাহলে এই প্রমাণ চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা 1 atm টা কি? এটা আমরা আগের ক্লাসেও শিখেছি, আগের ক্লাসগুলোতে, যে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা বলতে পারি 273 কেলভিন উষ্ণতায় বা বলতে পারি 32 ডিগ্রি ফারেনহাইট এই উষ্ণতায় 76 সেমি পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে সেটাকে আমরা কি বলবো? প্রমাণ চাপ বলবো, বা 1 atm বলতে পারি, বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে পারি। তাহলে 45 ডিগ্রি অক্ষাংশের গড় সমুদ্র পৃষ্ঠে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা 273 কেলভিন উষ্ণতায় বা 32 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় 76 সেমি উঁচু পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে সেটাকে আমরা কি বলবো? প্রমাণ চাপ বলবো। তাহলে প্রমাণ চাপটা কাকে বলে এটা সবাই বই থেকে পড়ে নেবে। প্রমাণ চাপ কাকে বলে? তাহলে প্রমাণ চাপ কাকে বলে এটা সবাই পড়ে নেবে। যে 45 ডিগ্রি অক্ষাংশের গড় সমুদ্র পৃষ্ঠে 76 সেমি 45 ডিগ্রি অক্ষাংশের গড় সমুদ্র পৃষ্ঠে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা 273 কেলভিন উষ্ণতায় বা 32 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় 76 সেমি উঁচু পারস্তম্ভ যে চাপ প্রয়োগ করে সেটাকে আমরা কি বলবো? প্রমাণ চাপ বলবো, বা 1 atm বলবো, বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলবো। এবারে যেটা জানতে হবে যে প্রমাণ চাপের মান কত? প্রমাণ চাপ এর মানটা কত? মানে 1 atm সমান
1 atm সমান সমান বলতে পারি 76 সেমি অফ এইচজি। তাহলে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান প্রমাণ চাপের মান। এই এইচজি মানে হচ্ছে পারদের সংকেত। তাহলে সেন্টিমিটার থেকে যদি আমি মিলিমিটারে যদি প্রকাশ করি তাহলে সেন্টিমিটারের পরে কি মিলিমিটার, তাহলে 10 গুণ যদি করে দিই তাহলে কি হয়ে যাবে 760 মিলিমিটার অফ এইচজি। তাহলে 1 atm এর মান 76 সেমি অফ এইচজি মানে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান বা 760 মিলিমিটার অফ এইচজি, বা বলতে পারি 1.013 into 10 to the power 5 নিউটন, 1.013 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। এটাকে আমরা কি বলতে পারি, আবার পাস্কাল বলতে পারি। তাহলে 1 atm এর মান এটাও 1.013 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার, বা বলতে পারি কি পাস্কাল। এই নিউটন পার মিটার স্কয়ারকে যদি আমি ডাইন পার সেন্টিমিটার স্কয়ারে যদি পরিণত করি তাহলে নিউটন পার মিটার স্কয়ারকে ডাইন পার সেন্টিমিটার স্কয়ারে পরিণত করতে হলে আমাকে কি করতে হবে, এই যে ভ্যালু আছে এখানে তার সঙ্গে আরো 10 গুণ করতে হবে। তাহলে 10 টু দি পাওয়ার 5 এর সঙ্গে আরো 10 গুণ করলে কি হবে 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তাহলে 1.013 into 10 to the power 6 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এখানে 1 atm এর মান 76 সেমি অফ এইচজি অথবা 760 মিলিমিটার অফ এইচজি, বা বলতে পারি 1.013 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কয়ার। এবার নিউটন পার মিটার স্কয়ার থেকে যদি ডাইন পার সেন্টিমিটার স্কয়ারে যদি নিয়ে যাই তাহলে আমরা শুরুতে প্রমাণ করেছিলাম, শুরুতে একটা সম্পর্ক ছিল চাপের যে 1 নিউটন পার মিটার স্কয়ার সমান সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। মানে নিউটন পার মিটার স্কয়ার থেকে ডাইন পার সেন্টিমিটার স্কয়ারে নিয়ে যেতে হলে আমাকে কি করতে হবে, নিউটন পার মিটার স্কয়ারে এখানে যা সংখ্যমান যা আছে তার সঙ্গে যে সংখ্যাটা আছে তার সঙ্গে আরো 10 গুণ করতে হবে। তাহলে 10 টু দি পাওয়ার 5 এর সঙ্গে আরো 10 গুণ করলে কি হবে 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে। এটা কি হবে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। আরেকটা জায়গায় মনে রাখতে হবে যে একটা যেমন ওই গ্যাসের চাপ কাকে বলে, যখন বলেছিলাম যে একটা গ্যাসকে যখন কোনো পাত্রে রেখে বায়ু নিরুদ্ধ করা হচ্ছে, তাহলে আবদ্ধ একটা পাত্রে কোনো একটা গ্যাস রাখা হলে সেই গ্যাস কি করছে, পাত্রের মধ্যে একটা চাপ প্রয়োগ করছে। তাহলে সেই চাপের মানটা মানে কতটা পরিমাণে চাপ প্রয়োগ করছে সেই চাপের মানটা জানতে হলে যে যন্ত্রটা ব্যবহার করতে হবে সেই যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। তাহলে কোনো আবদ্ধ পাত্রে আবদ্ধ পাত্রে গ্যাসের বা বায়ুর চাপ মাপার জন্য ম্যানোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। তাহলে কোনো আবদ্ধ পাত্রে গ্যাসের বা বায়ুর চাপ, কোনো আবদ্ধ পাত্রে গ্যাসের বা বায়ুর চাপ মাপার জন্য ম্যানোমিটার যন্ত্র ব্যবহার করা হয়, এটা মনে রাখতে হবে। এবারে আমরা বিভিন্ন এরপরে আমরা বিভিন্ন সূত্র সম্পর্কে জানবো, তাদের গাণিতিক রূপ এবং সেই সব গাণিতিক রূপ থেকে বিভিন্ন লেখচিত্র, যেমন মনে করো তার এইগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে প্রথমে যেমন আসে আমাদের পয়েন্টের সূত্র, তারপরে চার্লসের সূত্র, তারপর আসে চাপের সূত্র বা রেনল্ড সূত্র, এইগুলো আস্তে আস্তে আমরা এগোবো। তাহলে শুরু থেকে আরেকবার একটু বলছি। তাহলে শুরুতে প্রথমে যে পয়েন্টটা আমরা আলোচনা করেছিলাম যে গ্যাসের অণুগুলির কোনো আকার বা আকৃতি এবং আয়তন থাকে না, যার জন্য আমরা বলতে পারি যে গ্যাসের কোনো আকার বা আকৃতি এবং আয়তন নেই। তাহলে গ্যাসের আয়তন বলতে আমরা বুঝবো যে গ্যাসকে যে পাত্রে রাখা হবে সেই পাত্রে গ্যাস যে আয়তন দখল করবে সেই আয়তনকেই আমরা কি বলবো, গ্যাসের আয়তন। তারপরে ছিলাম গ্যাসের চাপ। তাহলে কোনো একটা আবদ্ধ পাত্রে গ্যাসকে রাখা হলে তাহলে ওই গ্যাস পাত্রের ভিতরের দেওয়ালে মানে
ওই গ্যাসের মধ্যে থাকা অণুগুলি পাত্রের ভিতরের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে সেটাকে আমরা কি বলবো? গ্যাসের চাপ বলবো। তাহলে প্রত্যেকে যে যার কাছে যার বই আছে সেখান থেকে গ্যাসের চাপ কাকে বলে এগুলো রিডিং করে নেয়। চাপ মানে কি? এই যে সম্পর্কগুলো আমরা ক্লাস 9 এ শিখেছিলাম, অনেক সম্পর্ক, সেখান থেকে মাত্রা, একক বের করেছিলাম। তাহলে চাপ মানে মনে রাখতে হবে বল বাই ক্ষেত্রফল। তাহলে চাপের একক জানতে হলে, গ্যাসের চাপের একক জানতে হলে বলের একক জানতে হবে, ক্ষেত্রফলের একক জানতে হবে। তাহলে চাপের এসআই একক জানতে হলে বলের এসআই একক জানতে হবে, ক্ষেত্রফলের এসআই একক জানতে হবে। তাহলে বলের এসআই একক নিউটন, ক্ষেত্রফলের এসআই একক মিটার স্কয়ার। তাহলে চাপের এসআই একক কি হবে? নিউটন পার মিটার স্কয়ার। বা নিউটন পার মিটার স্কয়ারকে আমরা বলতে পারি পাস্কাল। চাপের সিজিএস একক বের করতে গেলে বলের সিজিএস একক জানতে হবে। বলের সিজিএস একক হচ্ছে টাইম, ক্ষেত্রফলের সিজিএস একক সেন্টিমিটার স্কয়ার। তাহলে চাপের সিজিএস একক হবে টাইম পার সেন্টিমিটার স্কয়ার। তারপরে আমরা বের করলাম যে চাপের দুটো এককের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিভাবে আসছে সেটা আমরা বের করলাম। চাপের দুটো একক নিউটন পার মিটার স্কয়ার বা পাস্কাল এবং টাইম পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে চাপের যে দুটো এককের মধ্যে একটা সম্পর্ক আছে যে 1 নিউটন পার মিটার স্কয়ার বা 1 পাস্কাল সমান 10 টাইম পার সেন্টিমিটার স্কয়ার। এই যে 10 টাইম পার সেন্টিমিটার স্কয়ার 1 নিউটন পার মিটার স্কয়ার থেকে 10 টাইম পার সেন্টিমিটার স্কয়ার কিভাবে আসে সেটা দেখানো। এবং তারপরে যে তিনটে স্কেল, উষ্ণতা বা তাপমাত্রার যে তিনটে স্কেল, কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল, তিনটে স্কেলের মধ্যে যে সম্পর্ক c/5 সমান f-32/9 সমান k-273/5। তো এই যে সম্পর্কটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ওই সম্পর্কটা মনে রাখলে তিনটে স্কেলের মধ্যে যে কোনো একটা স্কেলের পার্ট বলে দেওয়া থাকলে অপর দুটো স্কেলের পার্ট আমরা বের করতে পারবো। এবারে যেটা, তাহলে এই হচ্ছে তিনটে স্কেলের মধ্যে সম্পর্ক গেল। তারপরে যেটা বলেছিলাম যে প্রমাণ উষ্ণতার মান কি? প্রমাণ উষ্ণতার মান যেটা ধরা হয় সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, কেলভিন স্কেলে 273 কেলভিন এবং ফারেনহাইট স্কেলে হয় 232 ডিগ্রি ফারেনহাইট। তারপরে তোমার এই যে তিনটে স্কেলের মধ্যে কেবলমাত্র সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের পার্ট ধনাত্মক এবং ঋণাত্মক হয়। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের পার্ট ধনাত্মক হয়, ঋণাত্মক হয়, কিন্তু কেলভিন স্কেলের পার্ট কি হবে? শুধুমাত্র ধনাত্মক হবে। এইগুলো তোমার পয়েন্ট করে যেগুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলো চ্যাপ্টারের শুরুর দিকে আছে। এবারে আরেকটা জানতে হবে যে আয়তন, এই যে গ্যাসের আয়তন, আয়তনের একটা ব্যবহারিক একক আছে, সেই ব্যবহারিক এককটা হচ্ছে লিটার। সবাই এগুলো লিখে নেবে যে আয়তনের একটা ব্যবহারিক একক সেটা হচ্ছে কি? লিটার। নিচে পয়েন্টটা মুছে দিচ্ছি। আয়তনের একটি ব্যবহারিক একক হলো লিটার, ক্যাপিটাল এ। আয়তনের একটা ব্যবহারিক একক হচ্ছে কি? লিটার। এছাড়া তোমার এই যে গ্যাসের এছাড়া আরো অনেক একক আছে আয়তনের, সেগুলো সব বই থেকে দেখে নেবে। তাহলে এবার নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন যে সূত্র, এরপরে যে সূত্রগুলো আসে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তোমার তারপরে বয়েলের চার্লসের সমন্বয় সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এগুলো সব জেনুসাকের গ্যাস আয়তন সূত্র, এগুলো আমরা নেক্সট ভিডিওতে এগুলো আমরা দেখতে পাবো। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই পুরোপুরি ভিডিওটি মন দিয়ে শুনবে।